মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ফেহমি এখনো কেন একা একা বাইরে দাঁড়িয়ে আছে বুঝলাম না। কেন? মাঝে মাঝে ওকে ঠিক বুঝি না। ফেহমি, ফেহমি কি হয়েছে? ম্যানেজ করতে পেরেছো? চিন্তা করো না, হয়ে গেছে। ফেহমি, তোমাকে নিয়ে আমার গর্ব হচ্ছে। আস্তে আস্তে তুমিও চক্রান্তের ব্যাপারটা শিখে যাচ্ছ। শোনো ফেহমি, তুমি যদি রাজি থাকো তোমাকে আমি এখনই এমন কিছু মুভি দেখাতে চাই যেগুলো দেখে তুমি ষড়যন্ত্রের রাজা হয়ে যাবে। অনেক হয়েছে মুকাদ্দেস, থামো। আমি যেটা করেছি শুধুমাত্র আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে করেছি। আর আমি যা করেছি ফেহমি, আমিও যা কিছু করেছি আমার ছেলে মেয়েদের ভালোর জন্যই করেছি। হ্যাঁ, তুমি করলেই মহান আর আমি করলেই খারাপ, তাই তো? ঠিক আছে মুকাদ্দেস, তুমি যেটা করেছো সেটাই ঠিক। তবে আমাকে এখন একটু একা থাকতে দাও প্লিজ। আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নিতে দাও। তোমার মন খারাপ হচ্ছে? মন খারাপ হওয়ার মতো কিছুই হয়নি। আমরা কিছুই করিনি। ওরা আমাদের সাথে যা করেছে সে তুলনায় এটা সামান্য, তাই কষ্ট পেও না। তোমার কি মনে হয় এই ঘটনায় আমার বাবার হাত আছে? মেরিয়াম, মানে আম্মাকে কোনো কারণে রাগানোর জন্য? আসলে আমিও ঠিক বুঝতে পারছি না। তাছাড়া রিজ বাবা বলে কথা, উনি সবকিছুই করতে পারেন। হ্যাঁ ঠিক। সব যখন ভালোর দিকে যাচ্ছিল তখন কেন আগুনটা লাগলো? জাইনাব, বাবা কি খবর? বোটের কি অবস্থা? সব পুড়ে গেছে। ভেতরের জিনিসও? নিচের কেবিনের সবকিছু পুড়ে গেছে। ও শেফকেত, হ্যাঁ বলো মেরিয়াম। তুমি এখানে কি করছো? ও বেঁচে আছে নাকি মরে গেছে সেটা দেখতে এসেছো, নাকি এখনো বেঁচে থাকলে মেরে ফেলার জন্য এখানে এসেছো? কি আজে বাজে কথা বলছো? ওকে মারতে চেয়েছিলে কেন? আরে তোমার কি মনে হচ্ছে আমি এই ছেলেকে মারার জন্য নিজের বোটে নিজে আগুন দিয়েছি? হ্যাঁ, এখনো অস্বীকার করবে নাকি আমার মুখের দিকে তাকিয়ে একটার পর একটা মিথ্যা কথা বলে যাবে? থামো। শোনো মেরিয়াম, এখানে যদি কাউকে প্রশ্নের জবাবদিহি করতেই হয় সেটা হচ্ছে তুমি, বুঝতে পেরেছো? লজ্জা হওয়া উচিত শেফকেত। কে এই বিরল? হ্যাঁ, যদিও এটা বোঝা কঠিন কিছু না। ছেলেটা তোমার প্রেমিক না হলে এত অস্থির হয়ে আমার উপর এত রাগ দেখাতে না, তাই না? ও আমার ছেলে, বুঝেছো? বাবা, আমিও আসি।
বাবা, মন খারাপ করে থেকো না। কারো প্রাণ যায়নি, এটাই তো বড় কথা। আর বোটটাও মেরামত করা যাবে। যদিও কাজটা খুব সহজ না, আমি মানছি এটা অনেক সময়ের ব্যাপার। তবে সবাই মিলে চেষ্টা করব, সাহায্য করব। হ্যাঁ, হ্যাঁ, কাজটা এত সহজ না। এটা সাধারণ বোট না, অনেকটা মাছ ধরার বড় জাহাজের মতোই। তুমি দেখি বোট নিয়েই চিন্তা করে যাচ্ছ। বাবা, বিরল সাহেব বোটে ছিলেন কেন? না, তোমাকে দোষারোপ করার জন্য জিজ্ঞেস করছি না, কিন্তু মেরিয়াম ম্যাডাম, মানে আম্মা তখন তোমাকে বলছিল। আমরা কখনো কারো ক্ষতি করিনি, তাহলে কে আমাদের এত বড় সর্বনাশ করলো বুঝতে পারছি না ভাইজান। কে করেছে এই কাজ? ইয়াদিগার, এবার থামো তো। এভাবে বিলাপ করে কাঁদলেই তো কোনো সমাধান হবে না। এখন কি করব সেটাই ভাবো। শুনুন ভাইজান, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাড়িতে একটু ঝাড়ফুঁকের ব্যবস্থা করুন, অশুভ ছায়া কেটে যাবে। আর ঘরেও কিছু খড়পাতা জ্বালিয়ে রাখি, কি বলেন? থামো, থাকার মতো শুধু এই বাড়িটাই আছে। ঘরে আগুন জ্বালিয়ে সেটাও শেষ করে দেই আর কি। অলক্ষণে কথা আর বলো না আইফের। এসব চিন্তা মাথায় এনো না, কখনো না, ভুলেও না, সাবধান। আল্লাহ আল্লাহ, আজব। বিপদ কাটানোর জন্য ঘরে আগুন জ্বালাতে বলেছি, সামান্য খড়পাতা থেকে ঘরে আগুন লেগে যাবে নাকি? আইফের খালা, তোমার কথা ঠিক আছে, তবে কিছু পড়ানোর দরকার নেই। আচ্ছা, আমি কিছু বলবোই না। ওই মামা, আপনি এখানে মন খারাপ করে এভাবে বসে আছেন। মানছি সময়টা আপনার খারাপ যাচ্ছে, তবে তবে আপনার একজন কর্মঠ সাহসী ভাগ্নে আছে। এই ওরহান সবকিছু সামলে নেবে। তাছাড়া আপনার জামাই তো পাশে আছে, চিন্তার কিছু নেই। হ্যাঁ, আমিও সাধ্যমতো সাহায্য করব। আমার অনেক পেস্ট্রি শপে সিভি জমা দেয়া আছে, যে কোনো সময় আমার চাকরি হয়ে যেতে পারে। আমি আপনাকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো। চাচা, তবুও মন খারাপ করে থাকবেন না প্লিজ। আপনার এতগুলো ছেলে মেয়ে আছে, সবাই মিলে ব্যবস্থা করব। ভাইজান, আমার স্বামীর রেখে যাওয়া কিছু টাকা আমি জমিয়ে রেখেছি, সেগুলো খরচ করব। চিন্তা করো না। দেখুন ভাইজান, এই যে আমি সামান্য কিছু জমাতে পেরেছি। ভাইজান, আল্লাহ আপনার ভালো করুক। আমাকে অনেক সাহায্য করেছেন, আশ্রয় দিয়েছেন, আমার মেয়েগুলোকে নিরাপদে রেখেছেন। তাই আমিও সাধ্যমতো চেষ্টা করব, প্রয়োজনে মানুষের বাড়িতে গিয়ে কাজ করব। আমি কিন্তু মোটেও মিথ্যে আশ্বাস দিচ্ছি না। আমিও আপনার বিপদে পাশে থাকতে চাই ভাইজান। তোমরা সবাই কি পরিকল্পনা করেই এসব কথা বলার জন্য সিদ্ধান্ত নিয়েছো? সরো, আমাকে জায়গা দাও। ওই এটা কি? এলিপসো, কি এটা? এলিফসু, এত টাকা তুমি কোথায় পেয়েছো বলো তো? গত 4 বছর ধরে স্কুলের টিফিনের টাকা আর আমার একটা ব্রেসলেট বিক্রি করে এটুকু জমিয়েছি। সব মিলিয়ে এখানে 1473 লিরা আছে। ওই আমার এই পাকা বুড়ির কাছে তো আমার চেয়েও বেশি টাকা আছে। ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের সবাইকে ধন্যবাদ সাহায্যের জন্য। তবে আমি একাই সামলাতে পারবো, ঠিক আছে? তোমাদের কষ্ট করতে হবে না, ব্যবস্থা হয়ে যাবে। এলিপসু, তোমার টাকাগুলো রেখে দাও, জলদি রাখো। তোমার সাথে জরুরি কথা ছিল শেফকেত। তাহলে আমি এখন রান্নাঘরে যাই। আমিও টাকাগুলো রেখে আসি। আমি ফাদিককে নিয়ে ঘরে যাচ্ছি ভাইজান। ওরহান, এসো, তোমার সাথে আমার কথা আছে। এসো। কি কথা? আরে এখানে বলো। জেনেব, চলো আমরা সেলিমের কাছে যাই। জেনেব, তুমিও এখানে বসো, তোমাকেও কথাগুলো শুনতে হবে। সব ব্যাপারে ভুল বোঝা ছাড়া তুমি কিছুই করতে পারো না, তাই না শেফকেত? কোনটা ভুল বুঝেছি? বিরলের সাথে তোমার সম্পর্কটা? হ্যাঁ, ভুল। তোমার ধারণাটা ভুল। বিরলকে জন্ম দেয়নি। বিরল জাহিদ আর শুক্রানের ছেলে। ছোটবেলায় যে মাকে হারিয়েছে, যার বাবা ওর জন্ম দিতে চায়নি, তেমনই এক হতভাগ্য শিশু। জাহিদকে বলেছিলাম বাচ্চাটাকে দূরে সরিয়ে রেখো না, কারণ ও তোমারই ছেলে। কিন্তু ও শোনেনি। শুধু বাচ্চাটার নামই না, ওর পরিচয়টাই গোপন করে রেখেছিল। ওর মায়া, মমতা, সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। তাই আমি গোপনে ওদের দেখাশোনা করতাম।
শুক্রান বেশি দিন বাঁচেনি, কষ্ট আর অবহেলা নিয়ে চলে গেছে। যাওয়ার আগে বিরলের দায়িত্ব আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, বিরলকে আমি জন্ম দেইনি ঠিকই, কিন্তু ও আমার ছেলে। জাহিদের চোখে ধুলো দিয়ে ওকে আমি বিদেশে পাঠিয়ে দিয়েছিলাম। তাছাড়া বিরলও আমাকে মায়ের মতোই ভালোবাসে, কারণ ওকে আমি কখনোই মা হারানোর ব্যথা বুঝতে দেইনি। আর এজন্য আমাকে কত ঝুঁকি নিতে হয়েছে ধারণা করতে পারবে শেফকের? হ্যাঁ, না পারবো না, আমি কিভাবে জানবো? কিন্তু এখন তো সব জানলে। ওর ক্ষতি হতে দেব না। জাহিদ ওর ক্ষতি করতে পারেনি, আর তুমিও কিছুই করতে পারবে না। ফাদিক, বলো। একটা পরামর্শ দাও তো। আগে বলো তো কোন ব্যাপারে? ফাদিক, কিছু একটা করতে হবে। দেখছই তো ভাইজানের বোটটা পুড়ে গেছে, আমাদের সাহায্যও নিচ্ছে না। এই অবস্থায় আমরা ওনার কাছে কেবল বাড়তি বোঝা। আমাকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমার আর একটা পরীক্ষা বাকি আছে, এরপর চাকরি নিতে পারবো। হ্যাঁ, তোমার একার চাকরির টাকায় তো সব খরচ মিটবে না। একটা পরিবার চালানো খুবই কঠিন। বাড়ির বিদ্যুৎ বিল আছে, পানির বিল আছে, খাবার খরচ ছাড়াও অনেক খরচ আছে। সহজ না। আমার কাছে কেক কম্পিটিশন থেকে পাওয়া টাকাগুলো আছে। শোনো, চাচা যদি না চান তাহলে এই টাকাগুলো নিজেদের জন্য খরচ করব। যে টাকাগুলো জমানো আছে আমাদের 1 বছর যাবে। না, এটা সম্ভব না। ওগুলো তোমার বিয়ের জন্য। মা, বিয়ের জন্য মানে কি? তাছাড়া আমি এখন বিয়ের কথা ভাবছি না। আচ্ছা, এখন বলো টাকাগুলো কিভাবে কাজে লাগাবো? তুমিই বলো ফাদিক। আমরা একটা বাড়ি খুঁজবো। হ্যাঁ, তবে কেউ যেন বুঝতে না পারে। কাউকে না বলে? যদি বুঝতে পারে? ওদের না জানিয়ে আমরা এখান থেকে চলে যাব? কিছুই হবে না, আমরা এখান থেকে চলে যাব যেন ওদের পরিবারে বোঝা হয়ে না থাকি। হ্যাঁ, আর আমরা বাড়ি খুঁজে পাওয়ার পরে ওদের সবাইকে জানাবো। এখন বললে ওরা কোনোভাবেই আমাদের বাড়ি খুঁজে নিতে দেবে না। তুমি তো চাচাকে চেনোই। চিনি। ঠিক আছে, ভেবে বলছো তো? আম্মা, এটা করতেই হবে। মা আমার। চিন্তা করো না। কি ভাবছো ওরহান? আর কি ভাববো সেলিন, আগুনটা কিভাবে লাগলো তাই ভাবছি। আচ্ছা, চিন্তা করো না, আগুন কিভাবে লেগেছে আমরা খুঁজে বের করবই। হ্যাঁ, তা তো করবই। যদি বুঝে থাকে কেউ ইচ্ছে করে লাগিয়েছে তাহলে তাকেও শিক্ষা দেব। হতে পারে এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কেন হবে? তুমি এই বিষয়ে কিছু জানো? আমি কি জানবো? আর কিভাবে জানবো? আমি এটাই জিজ্ঞেস করছি, কিছু জানো? সন্দেহ করো? না, আমার মনে হয় এটা শুধুই একটা দুর্ঘটনা, এছাড়া আর কিছুই মনে হয় না। সেলিন, কেউ ইচ্ছে করে লাগায়নি তো? আমারও একবার মনে হয়েছিল, কিন্তু অন্য মানুষ কেন বোটে আগুন লাগাবে? কি যে বলছে। হতে পারে কোনো টেকনিক্যাল সমস্যা ছিল, আবার হতে পারে বোটের ইঞ্জিনে। হ্যাঁ, ইঞ্জিন 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 ইঞ্জিন, এবার বুঝেছি। ওরহান, ইঞ্জিন। আজিম চাচা। হ্যাঁ, বলো কি হয়েছে? বোটের ইঞ্জিন কি আপনি ঠিক করেছেন? কোন বোটের ইঞ্জিনের কথা বলছো? আমি কোন বোটের কথা বলবো? আমাদের বোট, আমাদের। কাল রাতে পুড়ে গেছে। হ্যাঁ, আমি আসলে ওই ইঞ্জিন। তার মানে আপনি ইঞ্জিন ঠিক করতে পারেননি। আপনার ভুলের কারণে আমাদের বোটে আগুন ধরেছে, শুধু আপনার ভুলের কারণে। আস্তে কথা বলো, চেঁচাবে না। তোমার বয়সে আমার ছেলে আছে, নইলে মজা বোঝাতাম। তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি। ওরহান, থামো। কোনো দুর্ঘটনা ঘটার আগে ওকে এখান থেকে নিয়ে যান। আমি এখানে কারো গায়ে হাত তুলতে চাই না। আপনি এর মধ্যে অনেক বড় দুর্ঘটনা ঘটিয়েছেন। আপনার কারণে আমাদের বোট পুড়ে গেছে, আপনার অবহেলার কারণে। ওরহান, বাড়ি চলো। আমার কারণে কোনোভাবেই বোটে আগুন লাগতে পারে না। আমি ইঞ্জিন ঠিক করে বোটে রেখেছি, কিন্তু লাগাইনি। এভাবে আগুন লাগা অসম্ভব। ওরহান, চলো বাড়ি যাই। দাঁড়াও 1 মিনিট। তাহলে বোটে আগুনটা লাগলো কিভাবে? তা আমি জানি না, তবে ইঞ্জিন থেকে আগুন লাগেনি। হ্যাঁ, কারোর সাথে শত্রুতা থেকে থাকলে সেটা আলাদা ব্যাপার। শেফকেত রেইসকে জিজ্ঞেস করো। কারণ ছাড়া আপনি তো বোটে আগুন লেগে যায়নি। এমনি এমনি ইঞ্জিন থেকে আগুন লাগা কোনোভাবেই সম্ভব না।
আপনি সত্যি ইঞ্জিন লাগাননি? কতবার বলবো লাগাইনি। চলো 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 দ্রুত চলো, এসো এসো। আরে মারিয়াম, কি করছো তুমি? চলে যাব। আমার প্রতি যার বিন্দু মাত্র বিশ্বাস নেই তার সাথে এক মুহূর্ত থাকবো না। তুমি কোথাও যেতে পারবে না, বুঝেছো? হ্যাঁ, এখান থেকে কোথাও যাবে না। আরে তুমি তোমাকে চেনোই। হ্যাঁ, আচ্ছা স্বীকার করছি আমার ভুল হয়েছে। আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি বলছি তুমি এখান থেকে কোথাও যাবে না। ছাড়ো, ছেড়ে দাও, ব্যাগটা ছাড়ো। যাবই, এখানে আর এক মুহূর্ত না শেফকেত। আরে যেতে পারবে না। জেনেব, এটা আমার আর তোমার বাবার ব্যাপার। প্লিজ আমাকে আর তুমি বাধা দিও না। না, তুমি যেতে পারবে না, দেব না। তুমি বাধা দিচ্ছ বলে ভালো লাগছে সত্যি, কিন্তু আমাকে যেতেই হবে। মনটাই ভেঙে গেছে জেনেব। আমি এখানে থাকলে এক মুহূর্ত ভালো থাকতে পারবো না। তোমার বাবার সাথে সব সময় ঝগড়া হবে। জেনেব, সেলিমের র্যাশ ক্রিমটা কোথায় দেখেছো? মন আমাদেরও ভেঙে গেছে। আমরা অনেক কঠিন সময় পার করে এসেছি আর এখনো কঠিন সময়ই পার করছি। তবে আমরা কেউ তোমার মতো পালিয়ে না গিয়ে কি করি জানো? পরিবারের বন্ধনকে জোরালো করার জন্য একে অপরকে জড়িয়ে ধরি। জেনেব, আমি পালিয়ে যাচ্ছি না। হ্যাঁ, পালিয়ে যাচ্ছ, আমাদের ছেড়ে আবারও পালিয়ে যাচ্ছ। তবে এবার আমি কোনোভাবেই যেতে দেব না। এতগুলো বছর মাকে ছাড়াই বড় হয়েছে, এবার আর আমাদের ছেড়ে যেতে দেব না। বলো না র্যাশ ক্রিমটা কোথায়? মামা, কে? কাজিম চাচা নাকি বোটে ইঞ্জিন লাগায়নি। তো এর মানে ইঞ্জিন থেকে বোটে আগুন লাগেনি। মানে কেউ আগুন লাগিয়েছিল। জেনেব, র্যাশ ক্রিমটা কোথায়? গুনায় দ্রুত হাত চালিয়ে কাজ করো, মেহমানরা চলে আসবে, জলদি শেষ করো। একটা একটা করে বেক করতে দিয়ে দাও না। শেষ হোক, তারপর আমি বেক করব। গুনায় মেহমানরা তো প্রায় চলেই এসেছে, যেগুলো রেডি হয়েছে সেগুলো বেক করতে দিলেই তো হয়। চিন্তা করবেন না মুকাদ্দাস ম্যাডাম, সবগুলো একসাথে বেক করতে দেব। কিভাবে? এর মানে 4টা ট্রেতে কি একসাথে বেক হবে? হ্যাঁ, একসাথে। আমি সবসময় একসাথে দিয়ে দেই ম্যাডাম। আপনি এই ব্যাপারটা জানবেন বলে আশাও করিনি। গুনায়, আমাকে অপমান করে কথাটা বললে? এসব কি বলছেন মুকাদ্দাস ম্যাডাম? আচ্ছা মুকাদ্দাস ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল। ম্যাডাম, আজ আপনার জিম ট্রেনার আসবেন? জেনে কি করবে? গুনায়, আমার জিম ট্রেনার আসবে কিনা তুমি জেনে কি করবে? জলদি কাজ শেষ করো। বললে খুব সমস্যা হয়ে যেত, যেন আমি কিছুই জানি না। আরে ফেহমি, তুমি এখানে কি করছো? বই পড়ছি। তুমি কি করছো? কি আর করব, মেহমানদের জন্য অপেক্ষা করছি, ওরা প্রায় চলে এসেছে। তুমি অন্য ঘরে গিয়ে বসো। আমি কেন যাব মুকাদ্দেস? এ বাড়িতে আরো অনেক ঘর আছে, তুমি যাও। প্রয়োজনে মেহমানদের নিয়ে বাইরে গিয়ে বসো। আমি জানি তুমি এখানে থাকলে সেই শেষবারের মতো মেহমানদের সামনে বিরক্তিকর গানগুলো ছেড়ে শুনতে থাকবে। তার চেয়ে বাইরে গিয়ে একটু খোলা বাতাসে হাঁটাহাঁটি করো না। তুমি যেটাকে বিরক্তিকর বলছো এটা আসলে লোকগীতি। তাছাড়া আমার যেটা ভালো লাগে সেটাই করব, কারো পছন্দে না। আল্লাহ আল্লাহ, আর এখন কোন মেহমান আসবে? এটা একটা সময় হলো? এটা একটা সময় হলে এর মানে কি? ওরা এখনই আসবে, আর এটাই উপযুক্ত সময়। এমনিতেই মন মেজাজ ভালো না, তাহলে কি করব? তোমাদের মতো মুখ গোমরা করে সারাদিন ঘরে বসে থাকবো? এভাবে চুপচাপ ঘরে বসে থাকতে আমার একটুও ভালো লাগে না, বোবার মতো ঘরের এক কোণে বসে থাকা। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি উঠছি। আম্মাকে দেখেছো নাকি? দেখিনি। ছেলেমেয়েরা যাওয়ার পর থেকে উনি এই ঘরেই আসেননি। নিজের ঘরে একা একা বসে নীরবে শুধু চোখের পানি ফেলে যাচ্ছেন। ফেহমি, একটা কথা শুনবে? তোমরা মা ছেলে হচ্ছ দুজনই একরকম। তোমাদের স্বভাবে এতই মিল যে এলিয়েনরাও বুঝবে তুমি ওনারই ছেলে।
আম্মা, এখানে কি করছেন? কিছু না, এই ঘরটা খালি পড়ে আছে তো তাই দেখছিলাম। ভাবছি এই ঘরটাকে এখন গেস্ট রুম বানিয়ে দেব। আম্মা, আপনার যেমন ইচ্ছা, তবে আর কিছুদিন অপেক্ষা করা যায় না? কেন? কিছুদিন যদি অপেক্ষাও করি, কোনো কিছু বদলে যাবে না। আপনার ধারণা ভুলও হতে পারে। আর কিছুদিন অপেক্ষা করুন, সুযোগ দিন ওদের। ভাবছো সব ঠিক হয়ে যাবে? আম্মা, আপনি কি চান না সব ঠিক হোক? এ প্রসঙ্গ বাদ দাও। আম্মা, আমি জানি আপনি ওদের অনেক বেশি মিস করছেন। জিনে, প্রেস ক্রিমটা কোথায়? হ্যাঁ, তুমি তোমার আম্মাকে যেতে না দিয়ে আসলেই খুব ভালো করেছো। রেইস বাবা ওনাকে আটকাতে পারতেন না। ঠিক বলেছ। কি ভাবছো বলো তো? ফাতি, বোটে কে আগুন লাগাতে পারে? হ্যাঁ ঠিক, এটা কার কাজ? আমিও ভাবছি কে করেছে। এই বিষয়টা আমারও মাথায় আসছে না। তবে এটুকু ঠিক যে রেইস বাবার কিন্তু অনেক শত্রু আছে। হ্যাঁ আমি জানি। আচ্ছা, এরতান করেনি তো? চল। ও করেছে? আরে না, ও না, আমার বাবাকে রাগানোর সাহস ওর নেই। এটা অবশ্য ঠিক বলেছ। এরতান একটা ভীরু, এত সাহস ওর নেই। আমাদের চারজনকে মারার জন্য এর আগে ট্রাক ভর্তি লোক নিয়ে এসেছিল। এই কাজ ও করবে না। তাহলে কে করেছে? জানি না। উফ, চিন্তা করতে করতে আমি মনে হয় পাগল হয়ে যাব। আর আমি কেমন অলক্ষণে ছেলে, যেখানেই থাকি সেখানে একটা অঘটন ঘটে। ফাতিয়ের সাথে তোমার কি সম্পর্ক? বোকার মতো কথা বলো না। তুমি কি ভুলে গেছো তুমি আমার সুপারম্যান? জিনে, প্রেস ক্রিম। জি বলুন। হ্যাঁ আমি ফাতি। হ্যাঁ বুঝতে পেরেছি। না না, অযথা সময় নষ্ট করার দরকার নেই। আমি তো জানি যে এই চাকরিটা আমার হবে না। এরাও না করেছে? আহা ফাতি, তুমি একদম চিন্তা করো না। নিশ্চিত তোমার এর চাইতেও ভালো চাকরি হবে। হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। ফোন করে বললেন যে চাকরি হয়ে গেছে। মজা করছো না তো? সত্যি। আমি মজা করছি না, লোকটা ফোন করে এটাই বললেন। ফাতি, সত্যি বলছো? সত্যি বলছি, চাকরি হয়ে গেছে। কিন্তু ওর র্যাশ ক্রিমটা দিতে তুমি আবার ভুলে যেও না। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না। আমরা এখন নিজের টাকায় নিজেদের মতো করে চলতে পারবো। আমাদের টাকা। এখনো বুঝতে পারছি না, আমার মাথায় আসছে না কে আমাদের এত বড় সর্বনাশ করে পথে বসিয়ে দিল। কাউকে সন্দেহ পর্যন্ত করতে পারছি না। আর কে আমাদের ক্ষতি করতে চাইবে বলো তো? কারো সাথেই আমাদের কোনো শত্রুতা নেই। নিশ্চয়ই কিছু আছে ইয়াদিগার। একবার পুরনো কারো কথা ভাবো, কখনো কারো সাথে কোনো ব্যাপারে ঝামেলা হয়েছিল কিনা। আম্মা, হতে পারে আমাদের পুরনো কোনো কর্মচারী রাগের মাথায় এই কাজ করেছে। ওই অনেক বছর ধরে কামিল আর জেভাত ছাড়া আমাদের তো অন্য কোনো কর্মচারী নেই। তা অবশ্য ঠিক। ইয়াদিগার, বুঝেছি, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ ইয়াদিগার,
ভেবে দেখো, আমার বাড়িটার ঠিক সামনের দিকে একটা কাঠের বাড়ি ছিল, মনে আছে? হ্যাঁ, নেরমিনের বাড়ি। ওই নেরমিনের ছেলের সাথে ওরহানের একবার ঝগড়া হয়েছিল। নেরমিন তখন তোমার দরজায় দাঁড়িয়ে খুব চিৎকার করে হুমকি দিয়েছিল। একবার ভাবো, কাজটা তাহলে নেরমিনই করেছে। তোমার কথা শুনে ভেবেছিলাম খুব গুরুত্বপূর্ণ কোনো কথা বলবে আইফের। থামো এবার। যদি ওদের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়েই থাকে, মহিলা এত বছর অপেক্ষা করার পর এখন কেন বোটে আগুন লাগাতে আসবে আমাকে বলো। একটু ভেবেচিন্তে কথা বলবে। কথা ঠিক, কিন্তু আমার তো অন্য কিছু মাথায় আসছে না। হাদিক, তুমি তো 1 মিনিটে 100টা কথা বলতে পারো। আরে এখন এই ব্যাপারে ভেবেচিন্তে কিছু একটা বলো না। আম্মা আসলে আমি ভাবছি কিন্তু মানে তোমার মতো আমি কাউকে সন্দেহ করতে পারছি না। আমার কল্পনায় যেটা দেখছি রেস চাচার ছবি। হ্যাঁ, কিন্তু মুহূর্তে ছবিটা বদলে যাচ্ছে। চাচার বদলে সেখানে গান্ধীর মতো একজনকে দেখছি। এরপরই কল্পনা ভেঙে যাচ্ছে, আর কিছুই দেখতে পাচ্ছি না। গান্ধীকে? ফাদিক, কল্পনার নমুনা দেখো, সেখানে গান্ধীকে দেখছে। তুমি কি গান্ধীকে চেনো? ওরহান, হ্যাঁ, অন্য কাউকে তোমার সন্দেহ হয় না? কাকে হবে? সন্দেহ করার কে আছে? আমার ছেলেকে বোটে মাছ ধরার জন্য জন্ম দেয়নি। এই বোট আমি পুড়িয়ে দেব। চলো, আরো চলো। কি মজা! শেফকে তোমার বোট চলছে, শেফকে তোমার বোট চলছে, শেফকে! আরে আন্টি কেন এমন কাজ করবেন? কি আজে বাজে ভাবছো? আজে বাজে কথা ভাবছি না, মম সবই পারে। আরে না সেলিন, না না, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তুমি কি ভাবছো? তাই বলে আন্টি আগুন লাগাবেন না? মম লাগাতেই পারে, সত্যি বলছি। তার কারণ মমের 2 ছেলে মেয়েই মমকে ছেড়ে চলে এসেছে, আর সেই জেদের কারণেই মম শেফকেত আঙ্কেলের বোটে আগুন লাগিয়েছে। দেখে নিও, আমার মম। এবার বুঝেছি। হ্যাঁ, শোনো, ওই অসভ্যটা করেছে আমার অপদার্থ স্বামীর কাজ। এটা ওই তোমরা আমাকে এখানে থাকতে দিয়েছো তো, তাই সহ্য করতে না পেরে বোটে আগুন লাগিয়ে দিয়েছে। আহাম্মা, আজে বাজে বকো না। বাবা রেখে চাচার বোটে আগুন লাগাবে কেন? আশ্চর্য, এখনো বাবার পক্ষ নিয়েই কথা বলছো। একটা কথা শোনো, মাঝে মাঝে মনে হয় তোমাকে জন্ম না দিয়ে যদি একটা পাথরকেও জন্ম দিতাম তাহলেও ভালো হতো। আচ্ছা ফাদিক, ওই লোকটা তোমার বাবা কি করে হয় বলো তো? কখনো কি বাবার দায়িত্ব পালন করেছে? কখনো কি তোমাকে একজোড়া মোজা কিনে দিয়েছে? হ্যাঁ, আবারও বলছি, সেই ছোটবেলা থেকে তোমার মা আর বাবা দুজনই হচ্ছে আমি। বুঝতে পেরেছো? যদি আর কখনো ওই অপদার্থ লোককে বাবা বলতে শুনি, তাহলে এমন ব্যবস্থা করব আর কখনো বাবা বলার সাহস পাবে না। মেয়েটা বড় হয়েছে, এভাবে বলো না। যাও, বাবার কাছে চলে যাও। ওর আবার কি হলো? সবার জন্য একটা সুখবর আছে। ওই জেনেব, কি সুখবর জলদি বলো। আমরাও সুখবর শোনার অপেক্ষায় আছি। চাকরিটা হয়ে গেছে ফুপি, হয়ে গেছে। হ্যাঁ, মনে আছে বলেছিলাম ধীরে ধীরে আমাদের সব বিপদ কেটে যাবে। পাখি, এক কাজ করো, গায়ে চিমটি কাটো, জিও ভাই কামড় দিয়ে পরীক্ষা করো, দেখো সব সত্যি হচ্ছে কিনা। বাবা কোথায়? ফুপি, খবরটা শুনে বাবা নিশ্চয়ই খুশি হবে। ভাইজান কোথায়? ওরহান? ওরহান, তোমার মামা কোথায়? আমি ওরহান বাবা কোথায়? কিভাবে বলবো? ফুপি, আপনি জানেন? আমার চারপাশে তো পুরনো শত্রুর কোনো অভাব নেই। তাহলে আমি এখন কয়জনকে এই ব্যাপারে সন্দেহ করতে পারি, আর কাকেই বা প্রশ্ন করব? রেইস, সত্যি বলছি, এখানে আমার কোনো দোষ নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। রেইস, জলদি করো, ওকে ফেলো এখনই। আমাকে দয়া করে ক্ষমা করে দিন রেইস। জলদি ফেলে দাও। রেইস, আমার ঘরে ছেলে মেয়ে আছে রেইস, আমাকে ক্ষমা করুন। এমন বাবার পরিচয় দিতে ছেলেমেয়েরা কি লজ্জা পাবে না? ফেলো জলদি। গভীরে, অনেক গভীরে। আমি সাঁতার জানি না রেইস, দয়া করুন। কোনো লাভ নেই, যাও। ভুল হয়ে গেছে রেইস, এবার ক্ষমা করুন।
কিছুই করার নেই, যাও। আর কখনো ভুল হবে না। অপদার্থ, ফেলে দাও ওকে। গভীরে, অনেক গভীরে। এমন কাজ আমি আর কখনো করব না। গভীরে তো একবার যেতেই হবে। এই সামান্য কারণে ফেলবেন? জলদি। আপনি ভালো মানুষ হলে কখনো এমন অত্যাচার করতে পারতেন না। কি বললে তুমি? হ্যালো, আমি শাড়িয়ার ছেলে রেইস, আপনি কাকে ফেলছেন ভেবে দেখুন। হ্যালো কামেল, এখনই জলদি ফেলো। হ্যালো, ফেলে দাও। হ্যালো, ওকে জলদি। না, এভাবে হবে না, এভাবে খুঁজে পাবো না। কি করি এখন? সব আমারই দোষ। আমার অতিরিক্ত রাগের কারণেই এত কিছু ঘটেছে। কেন যে রাগটাকে সামলাতে পারি না? সামনে এসো। হল ছুটেছে কে? আমি দিক দিয়ে যাচ্ছি, দেখতে পাওনি? হ্যাঁ, এখন কি করবো তোমরাই বলো। পর্দা ফাটিয়ে দেবো? পারি না, রাগ সামলাতে পারি না। এভাবে চললে তো পাগল হয়ে যাব। অসহ্য। আজ কতদিন হলো আমরা শুধু এই ম্যাপটাকে নিয়ে বসেই আছি, কিন্তু এর একটা লাইনও এখনো বুঝতে পারিনি। ভেবেছিলাম ফাতি হয়তো আমাদেরকে সাহায্য করবে, কিন্তু ওর তো কোনো খবরই নেই। শোনো ভাই, ফাতি ওর নিজের ঝামেলা নিয়ে ব্যস্ত। তোমার কি মনে হয় ফাতির এসব কথা মনে আছে? এটা অবশ্য ঠিকই বলেছো। আমি আরেকজনকে খুঁজে বের করব। উফ কামিল, তুমি এক কথা বারবার বলো না। আরেকজনকে খুঁজে বের করবে? কবে করবে বলো তো? রেইস, শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। বসো বসো। বসুন রেইস। রেইস, কি খবর? আগুন লাগার ব্যাপারে কোনো কিছু কি জানতে পেরেছেন আপনি? পেরেছি। খবর ভালো না। এর মানে কি? রেইস, কি হয়েছে? ইঞ্জিন থেকে আগুন লাগেনি, আগুন কেউ লাগিয়েছে। কেউ লাগিয়েছে মানে? কার এত সাহস? কে করতে পারে? আমি বুঝতে পারছি না কে এই কাজটা করতে পারে। বুঝেছি, বিরল বোটে আগুন লাগিয়েছে। গাধা, দেখো বোটে হাত পা বাঁধা অবস্থায় ও কিভাবে আগুনটা লাগাবে? হ্যাঁ, হ্যাঁ, তা অবশ্য ঠিক। বিশ্রাম করুন। অনেক ধন্যবাদ। একটু ভালো লাগছে এখন বিরল? হ্যাঁ, এখন আর ব্যথা নেই, তাই না? না, তেমন ব্যথা নেই ম্যাডাম, ভালো আছি। দুশ্চিন্তা করার কিছু নেই। চিন্তা তো হবেই বিরল। এই ঘটনার জন্য আমি সত্যিই দুঃখিত। মেরিয়াম ম্যাডাম প্লিজ, এখানে আপনার কোনো দোষ নেই। নিশ্চয়ই আছে। এসব কিছু আমার কারণেই হয়েছে। পাগলটা আমার কারণেই তোমাকে কিডন্যাপ করেছে। অভিযোগও করতে দাওনি। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বিরল? আমি সবকিছু ভুলে গেছি, আপনিও ভুলে যান। কোনোভাবেই সম্ভব না। ওই পাগল এখানে এসে তোমার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত তুমি এই ব্যাপারটা কোনোভাবেই ভুলতে পারবে না বিরল। মেরিয়াম ম্যাডাম, আপনাকে একটা কথা বলবো? বলো। শেফকেত সাহেব এখনো আপনাকে অনেক ভালোবাসে। এসব লোক দেখানো। ভালোবাসলে সন্দেহ করতে পারতো না, এভাবে কিডন্যাপ করতে পারতো না। আমাদের কথা বলতে দেখে উনি ভুল বুঝেছেন, মানে ওনার হিংসে হয়েছিল। শেফকেত, রাগ করবেন না, ব্যাপারটা ভুলে যান। তুমি কিভাবে এত শান্তভাবে মেনে নিচ্ছ বিরল? লোকটা তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, পুড়িয়ে ফেলতে চেয়েছিল। শেফকেত সাহেব আগুন লাগায়নি। এর মানে? বোটে আগুন লাগানোর সময় আমি দেখেছি, কিন্তু মুখ ঢাকা ছিল। তবে নিশ্চিত লোকটা শেফকেত সাহেব বা ওনার কোনো কর্মচারী ছিল না। তুমি আমাকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? মুকাদ্দেস ম্যাডাম আমাকে চলে যেতে বলেছেন। মানে কি? মুকাদ্দেস বললো আর তুমি কাউকে না বলেই চলে গেলে? এছাড়া কি করব স্যার? ম্যাডাম আমাকে খুব বাজেভাবে অপমান করেছেন স্যার। ড্রাইভার হলেও আমার একটা মানসম্মান আছে স্যার। মুস্তাফা, তুমি এই বাড়িতে অনেক বছর ধরে আছো। মুকাদ্দেসের কথায় এ বাড়িতে কিছু হয় না, তুমি জানো না? কিন্তু ফেমি স্যার, আমি... শোনো,
মুকাদ্দেসের কথায় যদি সব কাজ হতো তাহলে 30 বছর আগেই আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হতো। স্যার আপনি ওনার স্বামী আর আমি হলাম সামান্য একজন ড্রাইভার। দেখো তোমার বস আমি মুস্তাফা। মানছি ফেহমি স্যার, কিন্তু এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কথা বলতেও আমার খুব ভয় লাগছে। কেন? মুকাদ্দেস ম্যাডাম যদি আমাকে দেখে ফেলেন। আসলে মুস্তাফা, শুধু আমার জন্যই ভয় পাচ্ছি না, আপনিও যে ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন। তোমার কি ধারণা মুস্তাফা মুকাদ্দেসকে আমি ভয় পাই? এখন আমাকে অনুমতি দিন, আমি তাহলে আসি। আল্লাহ আপনাকে আরো ধৈর্য দান করুক। সম্ভব না, তুমি কোথাও যাবে না, তুমি তোমার কাজে যাও। দুঃখিত স্যার, এটা আর সম্ভব না। আমি ইতিমধ্যে অন্য একটা চাকরি নিয়েছি। চাকরি নিয়েছো? হ্যাঁ ফাতিক, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। একটা বাড়িতে এতগুলো মানুষ থাকা আসলেই খুবই কষ্টকর। হ্যাঁ, এত মানুষ হলেও সবাই একসাথে মিলেমিশে থাকার মাঝে একটা আনন্দ আছে। আচ্ছা যাই হোক, বাড়িটার প্রতি তোমার মায়া জন্মে গেছে দেখছি। হ্যাঁ সত্যি, চলে যাওয়ার পর খুব মিস করব। তুমি আবার ভুল বুঝো না, রেস চাচা খুব সুন্দরভাবে আমাদের দায়িত্ব নিয়েছিলেন, উনিও খুব খুশি ছিলেন। কিন্তু হঠাৎ এই দুর্ঘটনার পর এতগুলো মানুষের খরচ চালানো ওনার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া রেস চাচা হাল ছেড়ে দেওয়ার মতো কোনো লোকই না। যতটুকু জানি উনি খুবই সাহসী, কিন্তু তারপরে তোমাদের এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাওয়াই ভালো। সত্যি সত্যি ঠিক বলেছো, আমিও এটাই ভাবছি। জানো মেতে, কয়েকটা ব্যাপার আমি খুব বেশি মিস করব, বিশেষ করে সবার একসাথে থাকা। সবার সাথে খুব আনন্দ করে দিনগুলো কেটেছে। প্রথম দিকে ঘুমানোর জায়গা পাইনি, জানতাম না রাতে কোথায় ঘুমাবো। এরপর সকালে ঘুম থেকে উঠে ঘন্টাখানিক সময় টয়লেটের সামনে লম্বা লাইন, যেখানে তাকাই যেখানে যাই সেখানেই ভিড়। ঘরের কোথাও খালি জায়গা নেই, একদিকে ওরহান অন্যদিকে আদিকার ফুপি। খুব মিস করব, খুব আনন্দ পেয়েছি, সত্যি খুব মিস করব। একজনকে তো সবসময় মিস করে। আচ্ছা বাদ দাও, এখন চলো। কাকে মিস করো? বাদ দাও তো, চলো যাই। ফাতিক, কাকে মিস করো? বললাম তো খেতে পেয়েছে, তুমি এখনো প্রশ্ন করছো। বাড়িতে চলো, নিশ্চয়ই ফ্যামিলি সব আমার জন্য অপেক্ষা করছে। ফাতিক শোনো, না বললে রাতে ঘুমোতে পারবো না। শোনো, কথাটা বলো, না হলে এখান থেকে এক পাও নড়বো না। উফ মেতে, একজনকে আমি সবসময় মিস করি। কিন্তু কাকে? আমি আমার বাবাকে খুব মিস করি। আমি তো ভুল ভেবেছিলাম। এসো এসো, আমার কাছে এসো, কষ্ট পেও না। আমি তো আছি, মন খারাপ করো না, সব সময় পাশে থাকবো, ঠিক আছে? মন খারাপ করো না। বাবা, আপনি বিশ্বাস করুন, আমি কিছুই করিনি, আমি ওকে টাচও করিনি। কোথায় বাবা? এটা আমার বাবা। হ্যাঁ, রোবট বাবা। 50 লিরা মানে? খুবই কম হয়েছে। কিভাবে? শোনো জামাই, তোমার চাকরির খবরটা শুনে আমি খুবই খুশি হয়েছে। সুখবরের জন্য অভিনন্দন। অনেক ধন্যবাদ রিজ বাবা। তবে শুরুর দিকে আমিও আশা হারিয়ে ফেলেছিলাম, এখন খুবই ভালো লাগছে। আমার সাহসী ভাইয়া, জানতাম চাকরি হবে। হ্যাঁ ভাইয়া, তোমাকে অভিনন্দন জানাই। আমি এত দ্রুত কাউকে চাকরি পেতে দেখিনি। তুমি তাহলে জানোই না কত কষ্ট করেছি, কোনো ধারণা আছে তোমার? প্রথমে বলেছে আমার নাকি অভিজ্ঞতা নেই, হাল ছাড়িনি। এরপর বলেছে প্রয়োজনের চেয়ে আমার যোগ্যতা বেশি। সবশেষে অনেক কষ্টের পর আমি এই চাকরিটা পেয়েছি। আচ্ছা হয়েছে, প্রসঙ্গ বাদ দাও। কেন, কি সমস্যা? আমার চাকরির অভিজ্ঞতা পরিবারের সঙ্গে শেয়ার করছি। মনে হচ্ছে তোমার চাকরির অভিজ্ঞতার বয়স হ্যাঁ, কয়েক প্রথম বছরের। চাকরির অভিজ্ঞতাটাই সবার সঙ্গে শেয়ার করলাম। আমি যেটা খুঁজছি সেটা যদি এমন সহজে পেয়ে যেতাম। মনটা সত্যি ভালো হয়ে গেছে জামাই, এমন দুঃসময়ের মধ্যে এমন ভালো একটা খবর দিয়েছো। শোনো বাবা, বোটের বিষয়টা নিয়ে আর মন খারাপ করে থেকো না, কেমন? তুমি দেখো ধীরে ধীরে আমাদের সব বিপদই কেটে যাবে। আমি মন খারাপ করে আছি কে বললো? হ্যাঁ, আমার পাশে এমন এক সাহসী মেয়ে আর এমন বুদ্ধিমান জামাই থাকতে কেন মন খারাপ করে থাকবো? ধন্যবাদ বাবা। আচ্ছা, এবার খাওয়া শেষ করো। আল্লাহ, তুমি আমাদের দুঃসময় কাটিয়ে ভালো দিন ফিরিয়ে দাও। আমিন। হে আল্লাহ, আমরা সবাই প্রতিদিন যেন এমন মিলেমিশে খাবার খেতে পারি। আমিন আমিন। আমরা যেন সব সময়। এবার থামো, শান্ত হও একটু। সালাডটা দাও। যাই হোক, সবাই যখন একসাথে টেবিলে আছি, এবার আমিও একটা কথা বলতে চাই। জলদি বলো আইফের, তুমি আমাদের কি সুখবর দেবে? তবে আমি চাই না কেউ আপত্তি করুক। অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, তবে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমি এখান থেকে চলে যাব। শোনো,
আমরা কি ওই ঘরটা চলে যাব? ওই ঘরে বেড আছে। আইফার, আমি জানি তুমি কেন চলে যেতে চাইছো, কিন্তু পারবে না। ভাইজান প্লিজ আমাকে বাধা দেবেন না। এখন আপনার পরিবারের কথাই ভাবুন। আমাদের জন্য অনেক করেছেন। কি বলতে চাইছো আইফার? শুধু নিজের পরিবারের কথাই ভাববো? এখানে যারা আছে আমরা সবাই মিলেই একটা পরিবার, সবাইকে নিয়েই পরিবার। তোমরা তো আলাদা কেউ না। শোনো আইফের, তুমি যদি অন্য কোথাও চলে যাও আমাকে ঘরের কাজে সাহায্য করবে কে? হ্যাঁ, এত বড় বাড়ি, এত মানুষের কাজ আমি একা সামলাবো কিভাবে? একবার ভেবে দেখেছো? হ্যাঁ আমি ভেবেছি আদিগার, সবকিছুই ভেবেছি। আমাদের বুদ্ধিমতী মেয়ে আছে না, জেইনেব সবকিছু সামলে নেবে। আমি নেব। আরে আমি কিছুই করতে পারবো না, আমার বাচ্চা আছে, ওকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকতে হয়। সেলিন আছে, ও সাহায্য করবে, তাই না সেলিন? কে? আমি তো ঘরের কাজ কিছুই জানি না। সেলিন, কোন পরিবারে ভুলে গেছো? ও তো অনেক ছোট। ইয়াদিগার, মেয়েদের দিয়ে ঘরের কাজ করানোর ব্যাপারে তুমিও আমার মতো অভাগা। আম্মা! আল্লাহ, ভয় পেয়েছি। আদি, কি ব্যাপার এভাবে চিৎকার করছো কেন? এটা কি বলো? খাবার টেবিলেও মেজাজ খারাপ করে দিলে। এটা আবার কোথা থেকে খুলে নিয়ে এলে? এগুলো ছাপিয়ে সব জায়গায় লাগাতে কত খরচ হয়েছে কোনো ধারণা আছে? মনে হয় 50 লিরা। আইফের খালা, ছবিটা কিন্তু বেশ ভালো হয়েছে। শোনো, আমি বলছি এটা হচ্ছে। এটা তুমি কেন করেছো? হ্যাঁ, সবার সামনে আমাকে অপমান করেছো। একদম ভালো করনি, খুবই অন্যায় করেছো। ফাদিক, 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 দাঁড়া। ফাদিক, শোনো, আমি তো বাড়িটা ফিরে পাওয়ার জন্যই এসব করেছি। আগে আমার কথাটা শুনবে তো? তোমাদের ভালোর কথা ভেবেই করেছি। মেতে দাঁড়িয়ে আছিস কেন? বস। কেমন আছেন? চাচা, বোটের ব্যাপারটা শুনে খুব খারাপ লাগছে। হ্যাঁ, সব শেষ। বলুন তো, বোটের কি বীমা করা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু বীমার কাগজপত্রে বেশ কিছু কাজ আছে, আর ওগুলো শেষ করে এরপর স্বাক্ষর করতে হবে। তাহলে তার চিন্তা নেই, বীমা কোম্পানি বোটের সব খরচ বহন করবে। হ্যাঁ রইস বাবা, এখন তাহলে আরেকটা সুখবর পাওয়া গেল। এর আগের খবরটা কি? ও মেতে, তোকে তো বলাই হয়নি, আমি চাকরি পেয়েছি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি। অনেক অভিনন্দন। ধন্যবাদ। ফাতি, শোনো, আমার খুব পিঠ ব্যথা করছে, প্লিজ তুমি একটু সেলিমকে উপর থেকে নিয়ে এসো। আসলে সেলিম এখন সাজিবেদকে দুহাতে জড়িয়ে ধরে আরাম করে ঘুমোচ্ছে, তাই আমিও ওর ঘুমটা আর ভাঙাইনি। সাজিবেদের সাথে? কিন্তু ও ঘুমের মধ্যে মাঝরাতে যদি জেগে উঠে তাহলে সাজিবেদকে দেখে ভয় পাবে। আচ্ছা, তাহলে একটু পরে গিয়ে নিয়ে আসবো। জৈনেব, সেলিম যেহেতু এখন ঘরে নেই, তাই চলো এই সময়টা আমরা সেলিব্রেট করি। কিসের সেলিব্রেট? এই আমার চাকরি উপলক্ষে ছোট্ট সেলিব্রেট। হ্যাঁ ফাতি, আমার খুব ক্লান্ত লাগছে, তাছাড়া পিঠেও খুব ব্যথা। পরে এক সময় করবো, কেমন? না এখনই, তাছাড়া তুমি ক্লান্ত হওয়ার মতো কোনো কাজও করনি, চলো এখনই করবো। ফাতি, সেলিব্রেট করতে এখন এত রাতে বাইরে যাবো? জৈনেব, আমি কিন্তু একবারও বাইরে যাওয়ার কথা বলিনি। আমি বলছিলাম যে তুমি, আমি শুধু দুজন এক বিছানায়। কথাটা আগে বলনি কেন? তোমাকে খুব মিস করছিলাম। ভাইয়া, ভাবি, ঘুমিয়ে পড়েছো? না, ঘুমাইনি। এসো। না না না, কোনো দরকার নেই, তুমি এখন তোমার ঘরে যাও। ভাইয়া, ঘরেই তো ছিলাম, কিন্তু আইফের খালার বিকট নাক ডাকার শব্দে আমার মাথা ধরে গেছে। বেচারি সেলিন, এসো ভেতরে এসো। আরে ভেতরে কেন আসবে? যাও, তুমি তোমার ঘরে যাও। বাড়ি থেকে পালানোর সময় খেয়াল ছিল না তোমার? আল্লাহ আল্লাহ, কানে তুলে দিয়ে শুয়ে পড়ো, এখানে আসতে হবে না। যাও। কি? ও তোমারই ছোট বোন। আমার ছোট বোন, তাতে কি হয়েছে? এটা স্বামী স্ত্রীর বেডরুম। এসো সেলিন, ভেতরে এসো। সেলিন যাও। আরে কি করছো? সেলিন, ঘরে যেতে বলেছি। আমার কোনো ঘর নেই। আরে কি করছো তুমি? শোনো, তোমরা দুজন ননদ ভাবি এক বিছানায় ঘুমোতে পারো না? হ্যাঁ, আমরা নিশ্চয়ই ঘুমোতে পারি ফাতি, তুমি বরং ওপাশ ফিরে শুয়ে পড়ো। যেমন মা তেমন তার মেয়ে। একবার মম এসে এভাবেই শুয়ে পড়েছিল, আর এবার সেলিন এসেছে।
ফাতি শোনো, তুমি যেন আবার ঘুমিয়ে পড়ো না। সেলিমকে সাজিবিতের ঘর থেকে নিয়ে আসতে হবে। না, আমি ঘুমাবো না, আমার ঘুম চলে গেছে। হুম।